ইউনুস স্বপ্ন দেখছেন ভারতকে ভাঙার, মাথার মধ্যে ঢুকে আছে আইএসআই, এবং উনি স্বপ্ন দেখছেন দিনের বেলা যে এই সাতটা রাজ্য ভেঙে দেবে এবং এবং চিকেন নেক দখল করবে। চিকেন নেকে আমাদের সবচেয়ে যেটা কম দৈর্ঘ্য ওটা 22 কিলোমিটার। আমি কোনো খারাপ কথা ইউজ করতে চাই না বাংলাদেশ, কিন্তু বাধ্য হয়ে এই 22 কিলোমিটারটা যদি 120 কিলোমিটার রংপুরও চলে আসে ভারতের মধ্যে, এটা কি মোহাম্মদ ইউনিস এটাকে আটকাতে পারবে? আপনি একজন সামরিক ব্যক্তি হিসেবে আপনার কাছে আলোচনা শুনতে চাই। ভারতের তরফ থেকে 800 কোটি বাংলাদেশিকে সবাইকে নমস্কার। এই যে আমাদের তথাকথিত সরকার, উনি আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছেন, তিনি আমাদের বাংলাদেশের চিত্র, মৌলবাদী চিত্র সামনে এনেছেন। সুতরাং আমি তাকে আমার দেশের উপদেষ্টা যাকে বলে সেটা আমি মনে করতেন অপদেষ্টা মনে। তিনি আসার আগেই বলেছিলেন 7 সিস্টার দখল করবেন। আপনার কি মনে হয় এই ডক্টর ইউনূস আসলে 7 সিস্টার সম্পর্কে কোনো ধারণা রাখে? আপনার কি মনে হয় এই বাংলাদেশের আমরা যারা জনগণ ওই চিকেন নেক, আমি বলতে ভুল করেছিলাম, চিকেন নেক দখল করবে? তো এই যে তারা যদি মনে করে যে পাকিস্তানের সহযোগিতা, আপনি যেটা বলেছেন এবং এটা সত্য, বাংলাদেশ এখন আইএসআই এর ঘাঁটি, এখন বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ সব এখন পাকিস্তানময় হয়ে গেছে। মানে ভারতের লোক তো দূরের কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লোক এসে থাকতে পারে না, কিন্তু পাকিস্তানি লোকেরা বিনা ভিসায় আসতেছে, তাদের জাহাজ, পানির জাহাজ, আকাশপথের জাহাজ সব বিনা চেকে আসে। তো তারা যদি এরা সত্যি এই কাজটা করে, যেমন অনেকে মনে করতেছে, এমনকি জামাতের যে নেতা আবু তাহের কি যেন নাম আমি ভুলে গেছি, তিনি বলেছেন যে তাদের 50 লক্ষ যোদ্ধা আছে, 25 লাখ জিহাদি আন্ডারগ্রাউন্ডে, 25 লাখ প্রকাশ্যে, এবং তারা বলছে যে আমরা দোয়া করি ভারত আক্রমণ করুক। কিন্তু এই যে এখন একটা ইউনূস সরকার, অনির্বাচিত, অসাংবিধানিক আমরা মনে করি কেউ কেউ, এই যে সরকারটা আসার পরে তিনি যে বললেন যে 7 সিস্টার নিয়ে তারা হুমকি দিচ্ছে, তারপর কলকাতা, আমাদের অবসরপ্রাপ্ত মেজররা বলছে 4 দিনে কলকাতা দখল করবে, চিকেন নেক দখল করবে। তো এই যে তারা যদি মনে করে যে পাকিস্তানের সহযোগিতা, আপনি যেটা বলেছেন এবং এটা সত্য, বাংলাদেশ এখন আইএসআই এর ঘাঁটি, যে বক্তব্যগুলো তারা দিয়েছে, এটা কতটুকু প্রভাব পড়বে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক বিষয়? ফরিদ ভাই, প্রথমেই বলি যে জামাত অথবা যে জঙ্গিরা আছে, যাদের অনেক জায়গায় জঙ্গিদের ট্রেনিং চলছে বাংলাদেশে, আমরা নিশ্চিতভাবে জায়গাগুলো জানি, কোথায় কোথায় ক্যাম্প চলছে। কিছু ক্যাম্পের ডিটেলস আমাদের ন্যাশনাল রাষ্ট্র যে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালজি আপনাদের সাহেবকে, খালিদুর রহমান সাহেবের হাতে দিয়েছে। এবং একটা দেখানোর জন্য আপনারা জানেন, প্রত্যেকে জানেন, 3-4 দিন আগে, এই 6 দিন আগে কুমিল্লায় একটা জায়গায় ওরা একটা রেড করেছিল, কিন্তু কিছুই সেইভাবে করেনি। দেখানো, টিভির পর্দায় দেখানো, পোর্টালদের দেখানো যে কিছু জায়গায় ঘেরানো, তারপর ছেড়ে দেয়। এবং আপাতত বাংলাদেশের 13টা জায়গায় ক্যাম্প, এই বিশেষ ক্যাম্প চলছে, যেখানে আইএসআই প্রশিক্ষণ দিচ্ছে, পেছনে সিআই এর মদত আছে। আপনিও জানেন, আমরাও জানি, আপনিও ইতিমধ্যে জানেন। আমি এই জন্য একটু প্রথমে ভূমিকাটা বলে নিলে তাহলে সুবিধা হবে। আপনাদের চট্টগ্রামে যে বন্দর আছে, ওটা মার্স্ক, MAERS, একটা বড় কোম্পানি, যারা কন্টেনার, তাদের এটার হাতে তুলে দিয়েছে। এবং মার্স্কে যখন ভেতরে যাবেন, মার্স যদি আপনারা দেখেন, তানভীর সাহেব আছেন, উনি অধ্যাপক, আপনি আছেন, এবং যারা দর্শক দেখছে এটার মধ্যে যান। এই মার্স কোম্পানি কাদের? আমরা ডিপ স্টেট বলি, ডিপ স্টেটের কথা বলি। এই মার্স কোম্পানির মধ্যে দুটো বড় নিবেশকারী আছে, নিবেশ করে। তার মধ্যে একজন হচ্ছে ভ্যানগার্ড, একজন হচ্ছে ব্ল্যাকস্টোন। নামগুলো মনে রাখবে। এদের নোংরা টাকা যেটা বলে ডার্টি মানি, এদের কয়েক হাজার কোটি ডার্টি মানি আছে। এবং এই ডিপ স্টেট এই সব কোম্পানির মাধ্যম দিয়ে কাজ করে। ওরা তো সোজা ঢুকতে পারবে না, তাদের নির্ধারিত একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য করার জন্যই তার আগে সেন্ট মার্টিন চেয়েছিল। যখন আপনাদের, আমি আজকের দিনে বলি, আমাদের আপা শেখ হাসিনা আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ উনি তো রিজাইন করেননি। তো আমি বলবো না উনি আজকেও বাংলাদেশের প্রধানমন্ত্রী। যখন ছিলেন, বাংলাদেশকে উনি বিক্রি হতে দেননি। যখন ডোনাল্ড লু আপনাদের দেশে এসেছিল, রাষ্ট্রে এসে সেন্ট মার্টিন চেয়েছিল, উনি বলেছেন আমার রাষ্ট্র আমি বিক্রি করব না। এবং যা কথোপকথন হয়েছে, আমি আর ইতিহাসে যাচ্ছি না, ওনাকে পগার পার করেছিল, উনি চলে গেছিলেন।
চলে গেছেন, yes. এবং তারপর ঘটনাক্রমে যেসব ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকে জানি, আমি সেই জিনিস আবার রিপিট করছি না। কে কে কি কিভাবে কার কি ভূমিকা ছিল আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই এই মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকার, আপনি যে যে অ্যাডজেক্টিভটি ইউজ করলেন নিশ্চিতভাবে করবেন। আমরাও চাই না এই অন্তর্বর্তী সরকার বলে কিছু একটা বস্তু আপনাদের সংবিধান দেয় বলেও আমি সেটা জানি না। সেই অন্তর্বর্তী সরকারের এই ইউনিস ভাই চলে গেল চীনে, এবং চীন থেকে ফেরার পরই বলল 7টা উত্তর পূর্ব ভারতের রাজ্য হচ্ছে ল্যান্ডলকড, এবং বঙ্গোপসাগরের পিতা নাকি মোহাম্মদ ইউনিস। আমি তো জানতাম সাগর, দিঘি, পৃথিবীর, আপনি আল্লাহ বলুন আমি ভগবান বলি, সে হচ্ছে তাই মালিক একজন। আমরা মালিকটা আমরা জানি না, ওই জন্য আমরা যখন জানি না তখন আমরা আকাশের দিকে তাকাই। সে আপনি যে ভাষায় বলেন, আমি অন্য ভাষায় বলি, আপনি একরকম ভাষায় বলবেন, সেই জায়গাটা একই। কিন্তু এ বলছে নাকি উনি নাকি বঙ্গোপসাগরের পিতা, বঙ্গোপসাগর নাকি ওনার আয়ত্তের মধ্যে আছে। এবং এই যে আমরা একটা ভারতবর্ষে কথা বলি, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে, আপনি স্বপ্ন দেখেন তানভীর সাহেব, যদি তানভীর সাহেব জানি না স্বপ্ন দেখে কিনা, আমার বলা উচিত নয়। রাত্রিরে ঘুমিয়ে মানুষ স্বপ্ন দেখে, আমি দেখি মাঝে মাঝে ভোর রাত্রিরে আমি ভালো স্বপ্ন দেখি, ভালো স্বপ্ন, কারণ আমার চিন্তাটা ভালো, আমি কারোর সম্বন্ধে খারাপ চিন্তা করি না। কিন্তু ইনি তো দিনের বেলা দিবাস লোকে মানে চোখটা বড় বড় খুলে ইনি স্বপ্ন দেখছেন ভারতকে ভাঙার। অ্যাকচুয়ালি এটা ওনার স্বপ্ন না, ওনার মুখ এবং ওনার মাথার মধ্যে ঢুকে আছে আইএসআই এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ এজেন্ট ঢুকে যেমন যেমন র্যাডিক্যালাইজ করা হয়, ধর্মান্ধ করা হয়, ইন্ডক্ট্রিনেশন করা হয়। যেমন আমাদের দিল্লি ব্লাস্ট হলো, কয়েকটা ডাক্তার যারা ভারতীয় নাগরিক তাদের ইন্ডক্ট্রিনেশন করা হয়, সেই জেহাদ ইন্ডক্ট্রিনেশন, জামাতদের ইন্ডক্ট্রিনেশন। একইভাবে মোহাম্মদ ইউনিস আর নর্মাল সেই যে নোবেল পেয়েছেন এই আজকাল সত্যিকারের সুদখোর ইউনিস হয়ে গেছে। এবং তার মাথায় যে চিন্তাধারা, তার চিন্তাধারা একটাই, যে ভারতকে ভাঙা। এবং উনি স্বপ্ন দেখছেন দিনের বেলা যে এই সাতটা রাজ্য ভেঙে দেবে এবং চিকেন নেক দখল করবে। চিকেন নেকে আমাদের সবচেয়ে যেটা কম দৈর্ঘ্য ওটা 22 কিলোমিটার। আপনি ফরিদ ভাই বলুন, আমি ভারতীয়, আমার জানি না আপনাদের শুনলে এটা ভালো লাগবে না, আমরা বন্ধুত্ব সৌহৃদর রিলেশনশিপ ছিল, আমরা আন্তর্জাতিক কূটনীতিক হিসেবে আমাদের পলিটিক্যাল এবং বাণিজ্যিক ভাবে আমাদের স্ট্রং রিলেশনশিপ এতদিন চলে আসছে, 71-এর পর থেকে আজ অব্দি। আমি কোনো খারাপ কথা ইউজ করতে চাই না বাংলাদেশ, কিন্তু বাধ্য হয়ে এই 22 কিলোমিটারটা যদি 120 কিলোমিটার রংপুরও চলে আসে ভারতের মধ্যে, এটা কি মোহাম্মদ ইউনিস এটাকে আটকাতে পারবে? মোহাম্মদ ইউনিসকে আটকাতে পারবে? এই কোর হেডকোয়ার্টার যেগুলো ঘিরে আছে সেখানে কি আটকাতে পারবে? 71, 48, 65, পাকিস্তান তো পশ্চিমে দেখেছে, কার্গিল দেখেছে, অপারেশন সিন্দুর দেখেছে। যদি আপনি ওভারঅল মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স বলবেন, আপনি তো ভারতের সামরিক বাহিনী এত বড় বড় কথা বলছেন। আচ্ছা, আমি বড় কথা বলবো না, পৃথিবীর মিলিটারি গ্লোবাল ইন্ডেক্স ভারত 4র্থ নম্বর, পাকিস্তান 12 নম্বর, বাংলাদেশ 35 নম্বর। তো এত আনইভেন, একটা তো দাঁড়িপাল্লাতে সমান সমান এবং 19-20 হলে তাহলে লড়াই করবেন 50,000, আমি কলকাতায় গিয়ে দুপুরে খাবো, এই করব, এই কথাগুলো আমি আবার বললাম, যারা দায়িত্বশীল, যারা দায়িত্ববান, তারা এইভাবে কথা কেউ বলে না। আর আরেকদিকে দেখুন, আমাদের ওইখানে মোল্লা মুনির আছে, সে খালি বলে আমি অ্যাটম বোম মেরে দেবো, নিউক্লিয়ার মেরে দেবো। এই কথাগুলো কি মানব সভ্যতার মধ্যে এই কথাগুলো কোনো সামরিক বাহিনীর লোক ইউজ করেন? আমি তো দেখিনি। আমার যারা সিনিয়র জেনারেল আছে, আই হ্যাভ নেভার হার্ড যে আমি অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, এত লুজ কথা কারোর মুখ থেকে বেরোতে পারে। কিন্তু আমরা শুনছি, আমরা শুনছি এবং আমরা হাসছি। এখন এরম ইরেসপন্সিবল যদি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা কেউ বলে, তাহলে আমার মনে হয় পরস্পর যে দুটো রাষ্ট্র তাদের যে রিলেশন, সৌহার্দ্যের রিলেশন, আমাদের তো বন্ধুত্ব এবং ভৌগোলিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্য তিনটেই কিন্তু মিলিয়ে আছে, বিশেষ করে পশ্চিমবাংলায়। আমি বাকি ভারতবর্ষ বলছি না, যেহেতু আমাদের সাথে আপনাদের 2217 কিলোমিটার একটা সীমান্ত হয়ে গেছে, একজন লাইন টেনে দিয়েছে, এখন আমরা
দুই ভাগ হয়ে গেছি। একটা বাড়ির মধ্যে একটা দেওয়াল, দেওয়াল তো একদিকে একজন থাকে, আর এক পরিবারের আর একজন আর একদিকে থাকে। এবার পরিবারে ঝগড়া হয়, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু পরিবারে এমন ঝগড়াটা গড়িয়ে না নিয়ে যায় যেখানে বাড়ি ভাঙা শুরু হয়। বাড়িটা তো আমাদের রাস্তা না, আমাদের বাড়ির মাথার উপর ছাদ আছে। সেই ছাদটা যখন ভেঙে যাবে তাহলে আমরা পরস্পরই, আমাদের আর ওপরে কোনো ঢাকা থাকবে না। কিন্তু এই 7ই অগস্ট 2024-এর পর আমরা, আমি ধরেই নিচ্ছি আওয়ামী লীগ খুব খারাপ। আমি যেহেতু ব্যক্তি হিসেবে আমি আওয়ামী লীগের কেউ নই, আমি ধরছি আপা অথবা শেখ হাসিনার ওপর অনেক রাগ আছে, সমস্ত ঠিক। নতুন একজন নিয়ে প্যারাশুট করে অন্তর্বর্তী সরকার এলো, সেটাও ভালো। তো বাংলাদেশে 18 কোটি মানুষকে প্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য তো এসেছিল। বাংলাদেশকে আরো সুশাসনের মধ্যে নিয়ে আসা তো উচিত ছিল। এই ভূঁইয়া সাহেব যেরকম বলছিলেন যে বাংলাদেশে নারী নির্যাতনের দিকে এগিয়ে, আমি ধর্ম বিশেষ বলছি না, নারী নির্যাতন বলছি। নারী নির্যাতনের জন্য তো এগিয়ে যেত না। বাংলাদেশে এই ধর্মীয় আবেগ ব্যবহার করে বাংলাদেশের 18 কোটি মানুষকে বিভক্ত করত এবং জঙ্গি সংগঠনকে চারা দিয়ে ওঠার তো কথা ছিল না। যিনি এসেছিলেন মোহাম্মদ ইউনিস, যিনি নোবেল প্রাইজ উইনার, তাকে আমরা বিদ্বঞ্জন বলে আমরা জানি, তাকে আমরা জানি একজন ভালো মানুষ হিসেবে জানতাম। মানুষের মুখোশটা যখন সরে যায়, মানুষের চেহারাটা সামনে আসে। কারণ এই মগজ জিনিসটা এমন, বাইরের থেকে এত সুন্দর মুখ থাকলেও ভেতরে কি চলছে কেউ জানে না। এবং তাকে যারা বসিয়ে দিল, যারা আমি ও নিজে বসেছে আমি বলছি না, যারা বসিয়ে দিল ওয়াশিংটন থেকে, তাদের কি একমাত্র উপলক্ষ অথবা লক্ষ্য ছিল অথবা উদ্দেশ্য ছিল ভারতকে ভাঙার? তাই 10-15 দিনের মধ্যে একটা রেড কার্পেট পেতে দেয়া হলো সেই পশ্চিম, আপনাদের পশ্চিম পাকিস্তান, পূর্ব আর পশ্চিম পাকিস্তান, কার্পেট দিয়ে তাদের ওয়েলকাম করে দেওয়া হলো। আইএসআই এর অফিস খুলে দেওয়া হলো, জাহাজ নিয়ে আসা হলো, এবং বিভিন্ন কার্যকলাপ করছে যেটা ভারতবর্ষ দেখছে। যেমন একটা ডোজিয়ার আপনাদের এনএসএ সাহেব খালিলুর রহমান সাহেবকে কদিন আগে কলম্বো ডায়ালগে হ্যান্ড ওভার করে অজিত ডোভালজি, আপনারা সবাই জানেন। এবং ওই ডোজিয়ার পাওয়ার পরই, 3 দিনে 4 দিনের মধ্যে পালিয়ে চলে গেল দোহা, কাতারে গিয়ে বসে আছে। আজকে বোধহয় গতকাল ফিরেছে, না গতকাল সফর শেষ। এবং এই যে ভিজিট যাচ্ছে, তার কোনো আপনাদের সরকারের থেকে কোনো অনুমোদন বেরোচ্ছে না, মানে অফিসিয়াল ভিজিট নেই। তার সঙ্গে কে যাচ্ছে সরকার লিখছে না। আমরা তো এরকম শেখ হাসিনা আপার সরকারের সঙ্গে এরকম দেখিনি। যখন কোনো এনএসএ কোনো বিদেশ যাত্রা করে, আমরা বলছি ভারতবর্ষে, যদি আমাদের এনএসএ কোনো বিদেশ যাত্রা করে, সেখানে সরকার থেকে একটা প্রেস ব্রিফিং বেরোয়, কে যাচ্ছে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে। আমরা জানি না বাংলাদেশে এটা কি চলছে। বাংলাদেশের 18 কোটি মানুষকে একটা ঘরের মধ্যে ঢেকে বাংলাদেশের জমি আর অন্য একটা বিদেশি রাষ্ট্র এসে দখল করে নিচ্ছে। এবং মোহাম্মদ ইউনিস, আমি চাচা ইউনিস বলি, আপনাদের খারাপ লাগতে পারে, আমার মাফ করবেন, কারণ আমি আমার ভাই বাংলাদেশকে আমরা ভীষণ ভালোবাসি। আর আমি এখন কলকাতায় থাকি এবং হাজার আমরা ঢাকা বাংলাদেশ লোকজন আসে এখানে, হাসপাতালে যায়, এবং আমার বহু বন্ধু আছে সামরিক বাহিনী, তো আমার একসঙ্গে আমরা কোর্স করছি, একসঙ্গে আমরা থেকেছি, খেয়েছি বিভিন্ন জায়গায়, সে রাশিয়া হোক, ভারতবর্ষ হোক, আমরা বিভিন্ন জায়গায় একসঙ্গে পড়াশোনা করেছি, আপনাদের সামরিক বাহিনীর যারা অফিসাররা। তো এই বাংলাদেশ আমি চিনি না। আর আমার কাছে আবার প্রশ্ন, এরা কারা? বাংলাদেশ হোক আর ভারত হোক, এমন কিছু বক্তব্য দেওয়া যাবে না যেটা দুই দেশের মধ্যে একটা ফারাক সৃষ্টি করে, পার্থক্য সৃষ্টি করে, বিভেদ সৃষ্টি করে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, সরকার বদল হবে, আসবে, যাবে, এমনকি তাদের প্রত্যেকে নিজের স্বার্থ অবশ্যই আগে দেখবে। ভারত তার রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ দেখবে, আমরাও আমাদের রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ দেখবে। কিন্তু এমন কিছু করা যাবে না যেটা একই সাথে, আর যাই হোক, প্রতিবেশী বদলানো যায় না, ভাইয়ের ওয়ারিশ বিক্রি করে চলে যাওয়া যাবে। আপনার সাথে আপনার দাদার, আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া লাগলে জমি বিক্রি করে আমরা চলে যাই বা চলে যেতে পারি, কিন্তু দেশ তো আমরা চলে যেতে পারবো না, আমাদের সহাবস্থান করতে হবে, কোনো সন্দেহ নেই। যদি একটা আপনি হাসতে পারেন, আমি জানি সামনে ব্যক্তি হাসবেন,
তাহলে এরা ইউনূস তো মনে করতেছে, জামাতের আমির মনে করতেছে তার ভাইয়া, তার আব্বু পাকিস্তান চলে আসবে সহযোগিতা করতে, তখন আপনারা কি করবেন? ফরিদ ভাই একটা কথা বলুন, আমার জন্য প্রশ্ন, আমার জন্য জি যেটা আপনার জন্য জি আপনার কাছে আপনি একটা কথা বলুন, কালকে যদি আমি বলছি 99.99% ভারত কোনোদিন বাংলাদেশকে এখনো পর্যন্ত যে অবস্থায় আছে, এখনো আমাদের বন্ধুত্ব রিলেশনই আছে, আমরা আমাদের সরকার তাই মনে করে, আমরাও মনে করি, আমরা 140 কোটির দেশ, আমরা এখনো মনে করি যে চেঞ্জ হবে, চেঞ্জটা ডাইনামিক, এবং আমরা মনে করি এই ভদ্রলোক যে বসে আছে, কোট আনকোট এখনো ভদ্রলোক বলছি, একে চলে যেতে হবে, সময়ের অপেক্ষা। আমি আবার বলছি সময়ের অপেক্ষা, এইটুকুনি বললাম, এটা ধরে নিন। কিন্তু যদি ধরুন যুদ্ধ 0.01% যদি ধাক্কা হয়, এরকম একটা ধাক্কাই হল, সেই ধাক্কার সামনে আইএসআই অথবা সিআইএ অথবা যে আপনি ধরুন চট্টগ্রাম সেন্ট মার্টিনে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা আছে, অথবা আপনি ধরে নিন সিলেটে কমান্ডো স্কুলে যে আমি এই জন্য বলে দিচ্ছি আপনার দর্শকরা জানো যে আমরাও কিছুটা জানি, এই পুরোটা বলছি। সিলেটে কমান্ডো স্কুলের আইএসআই অফিসের ট্রেনিং, এরা আইএসআই লোকরা যেমন জাহাজ ডোবার সময় ইঁদুর সবচেয়ে আগে পালায়, এরা সবচেয়ে আগে পালিয়ে যায়। ছেলে রাখবে কাকে? এই সাধারণ বাংলাদেশের 18 কোটি সাধারণ নাগরিক, তাদের ওপর বর্জনটা আসবে। এই জামাত গুলো লুকিয়ে পড়বে। আপনাদের জামাত তো এতবার ইলেকশন লড়েছে বাংলাদেশে, ক% ভোট পেয়েছে? কেন মানুষ ভোট দেয় না? কেন মানুষ ওদের সমর্থন দেয় না? এদের সমর্থন নেই। সমর্থন আপনি শেখ হাসিনা যা ইচ্ছে বলে, আপনি প্রধানমন্ত্রী যত বাজে আমাদের গালাগালি, আমাদের প্রধানমন্ত্রীকে প্রচুর লোক অনেক গালাগালি করতেছে, এটাই গণতন্ত্র। কিন্তু তার মানে এই নয় তাকে মারার জন্য বাড়িতে পৌঁছে যাচ্ছে, ধানমন্ডিকে ভেঙে দেওয়ার জন্য লোক চলে যাচ্ছে। এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একটা ডিপ স্টেটের টাকা দিয়ে গণ অভ্যুত্থান সাজিয়ে জামাতারা জঙ্গি রাস্তায় নেমে পড়ছে, এটাকে গণ অভ্যুত্থান বলে না। স্বপ্ন দেখতেই পারে আপনার মোহাম্মদ ইউনূস, স্বপ্ন দেখুক, দিনের বেলা স্বপ্ন দেখুক। আরো যদি কোনো ট্যাবলেট লাগে আপনি বলুন, কলকাতা ভারতবর্ষ থেকে আমরা পাঠিয়ে দিচ্ছি, আরো ভালো স্বপ্ন দেখুন। ধন্যবাদ আপনাকে। আমার ইউনূস না, আমাদেরও না, সে হচ্ছে জামাত ও পাকিস্তানের ইউনূস। ধন্যবাদ আপনাকে। ডক্টর ইউনূস আসলে এসেছে বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক এটা ধ্বংস করতে, এটা আমরা জানি। এছাড়া বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে, কোনো সন্দেহ নাই। তা না হলে ডক্টর ইউনূস এইরকম বক্তব্যগুলো, মানে একজন ব্যক্তি, ইভেন এই যে এই মুহূর্তে আমি এখানে উপস্থাপনে আছি, আপনি একজন আলোচক বিশ্লেষক হিসেবে আছেন, আপনি অনেক ভাষায় এখানে ব্যবহার করবেন না, যেগুলো আপনি ঘরে বৈঠকে আলোচনা করবেন না, এটাই স্বাভাবিক। এখানে এইভাবে আমাদের কষ্ট, তাহলে সেখানে একটা দেশের ক্ষমতা, দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় বসা, এটা যেভাবে আসুক, চলে বলে কৌশলে বা যে কোনো ভাবে আসুক, মিনিমাম তো একটা মানে তার নিজস্ব একটা ওজন বজায় রাখতে হবে, সেটা তিনি রাখছেন না। তার জন্য যেমন আমি যদি চরম ভারত বিরোধী হইতাম, তারপর তো আমি এই ভাষা ব্যবহার করতাম না, চিকেনে খেয়ে ফেলবো, 4 দিনে ফল, এটা তো কোনো রাজনীতি, এটা কোনো পলিটিশিয়ান বলে না, বলতে পারে না, মানে অসভ্য এবং অজ্ঞ পলিটিশিয়ান, মানে যে পলিটিশিয়ান নয় তার মুখ থেকে এগুলো বেরোতে পারে। এই যে যেমন শেখ হাসিনাকে বা কামাল সাহেবকে বাংলাদেশে আনবে কিনা, এই ব্যাপারে আপনাদের বিদেশ মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়ে অত্যন্ত কূটনৈতিক ভাষা, চমৎকার। আমরা জানি ভারত কোনোদিনই শেখ হাসিনাকে, কামাল সাহেবকে কোনোদিনই পাঠাবে না। তিনি কি বলেছেন? আমরা বিবেচনা করতেছি। এটা হচ্ছে ডিপ্লোমেসি। আসলে ভারত তো চাণক্যর ভূমিপুত্র, এইভাবেই কথা বলবে। কিন্তু ডক্টর ইউনূস তো বাংলাদেশী না, এখন তিনি তো এখন আমেরিকান, সুতরাং তিনি ওই কথা বলতেই পারেন।